আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা, আশা করি ভালো আছো সবাই। আমরা আজকে জৈব যৌগ এইটার জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। জৈব যৌগের জ্ঞানমূলক প্রশ্নগুলো খুব ট্রিকি না, একেবারে স্ট্রেট ফরওয়ার্ড বই থেকে আসে এবং যদি কারো চ্যাপ্টারটা ভালো মতো পড়া থাকে সে এমনিতেই পারবে। বাট এখানে আসলে চ্যালেঞ্জ যে এটা আসলে পুরো চ্যাপ্টার পড়া অনেক কঠিন কাজ। রেকর্ড হচ্ছে কিনা দেখছি, হ্যাঁ রেকর্ড হচ্ছে। তো চলো দেখি আমরা একটা করে প্রশ্ন সলভ করি। প্রথম প্রশ্ন, কার্যকরী মূলক কি? কার্যকরী মূলক এটাকে ইংলিশে ফাংশনাল গ্রুপ বলা হয়। যে সকল মূলক কোনো একটা কার্বন চেইনে থেকে চেইনের সমস্ত ধর্ম নির্ধারণ করে তাকে কার্যকরী মূলক বলা হয়। ওকে, সো আমরা এটা লিখে দিই। যেসব মূলক জৈব যৌগের শিকলে থেকে, বা আমি একবারে লিখে দিই শিকলে থেকে, শিকল মানে জৈব যৌগের শিকল, শিকলে থেকে ধর্ম নির্ধারণ করে দেয়, ধর্ম নির্ধারণ করে দেয়, ওদেরকে কার্যকরী মূলক বলা হয়। ওকে, মানে তোমরা যখন আসলে পরীক্ষা লিখবা তখন একটু বিস্তারিতভাবে লিখবা যে সকল মূলক কোনো জৈব যৌগের চেইনে উপস্থিত থেকে উক্ত চেইনে সমস্ত ধর্ম নির্ধারণ করে। যদি এক্সাম্পল দাও, দুইটা এক্সাম্পল দিয়ে দিও। যেমন অ্যালকোহলের কার্যকরী মূলক আমরা বলি OH, আর অ্যাসিডের কার্যকরী মূলককে আমরা বলি হচ্ছে COOH। চাইলে এরকম দুইটা এক্সাম্পল দিয়ে দিতে পারো, স্যার খুশিতে খুশিতে তোমাকে 1 নম্বর দিয়ে দিবেন। আচ্ছা, কাইরাল কার্বন কাকে বলে? কাইরাল কার্বন বলা হয়, কার্বনের তো আমরা জানি হাত 4টা। সো কার্বনের 4 হাতে যদি 4টা ভিন্ন একযোজী মৌল বা মূলক থাকে তখন সেই কার্বনকে কাইরাল কার্বন বলা হয়। সো আনসারটা হচ্ছে এটা, কার্বনের 4 হাতে যদি 4টি ভিন্ন একযোজী মৌল বা মূলক যুক্ত হয়, ওকে, মৌল বা মূলক থাকে, তখন সেই কার্বনকে কাইরাল কার্বন বলা হয়। তুমি চাইলে এখানে খুব সুন্দর একটা এক্সাম্পল দিতে পারো। এক্সাম্পলটা আমাদের সবার পছন্দের এক্সাম্পল, COOH, এখানে OH, এখানে CH3, এখানে H। এটা আমরা ল্যাকটিক অ্যাসিড বলি, বুঝছো? তোমাদের অনেকের মনে হইতে পারে ল্যাকটিক অ্যাসিড কই থাকে, আগে প্রশ্ন করি। ল্যাকটিক অ্যাসিড কিন্তু দুধে থাকে। তোমরা দুধের ক্ষেত্রে অনেক ভুল জিনিস করো, যেমন দুধের প্রোটিনকে বলা হয় কেসিন, দুধের কার্বোহাইড্রেটকে বলা হয় ল্যাকটোজ, দুধের অ্যাসিডকে বলা হয় ল্যাকটিক অ্যাসিড। এই জিনিসগুলো কোনটা আসলে, কার্বোহাইড্রেট চাইলে প্রোটিনের নাম লিখে দাও, প্রোটিন চাইলে অ্যাসিডের নাম লিখে দাও, এরকম ভুল অনেকেই করো। সো এটা হচ্ছে আমাদের ডিল্যাকটিক অ্যাসিড বা ল্যাকটিক অ্যাসিড, ডিএল এ না যায়। এবং এই কার্বনের 4 হাতে 4টা ভিন্ন একযোজী মূলক আছে। তোমরা অনেকে এবার ভাবো, ভাইয়া কি বলেন, এখানে COOH আছে আর এখানে CH3 আছে, এটা তো সেম জিনিস না রে ভাইয়া, এটা সেম জিনিস না। COOH মানে এখানে কার্বন নাই, এখানে অ্যাসিড মূলক আছে। CH3 মানে এটা কিন্তু আর কার্বন, এটা মিথাইল মূলক হয়ে গেছে। সো আশা করি বুঝতে পারছি, কার্বনের 4 হাতে 4টা ভিন্ন এবং একযোজী মূলক আছে, তাহলে সেই কার্বনকে আমরা কি বলি? কাইরাল কার্বন। একেবারে ইজি পিজি লেমন স্কুইজি। পরেরটা আসি, কার্বো ক্যাটায়ন কাকে বলে? এই প্রশ্ন আনসার করতে গেলে ভাই তোকে একটু সন্ধি বিচ্ছেদ করতে হবে। সন্ধি বিচ্ছেদ কি? কার্বো ক্যাটায়ন মানে কার্বন যোগ ক্যাটায়ন মানে কার্বো ক্যাটায়ন। সো কার্বো ক্যাটায়ন মানে হচ্ছে কখনো যদি কার্বন যুক্ত অন্য কোনো পরমাণুর অসম বন্ধন বিভাজন হয় তখন কার্বো ক্যাটায়ন তৈরি হয়। সো কার্বো ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক কার্বন। সোজা কথা, আমি এক লাইনে বলে দিই যে ধনাত্মক কার্বনকে কার্বো ক্যাটায়ন বলা হয়, ধনাত্মক কার্বন। ওকে, যেমন CH3 এটা একটা কার্বো ক্যাটায়ন। তারপরে যদি বলি হচ্ছে CH2, এখানে CH3 এটা একটা কার্বো ক্যাটায়ন। যদি কেউ চাও, এখানে চাইলে তোমার যদি খুব তেল থাকে তুমি ব্যাকগ্রাউন্ড লিখতে পারো যে সমযোজী বন্ধনের অসম বিভাজনের ফলে যদি কার্বন থেকে ইলেকট্রন কেউ নিয়ে চলে যায় তখন সেটাকে কার্বো ক্যাটায়ন বলা হয়। আমার মনে হয় না যে ক নম্বরের প্রশ্ন এটা লেখার দরকার আছে। ধনাত্মক কার্বন মানে কার্বো ক্যাটায়ন, ব্যাস, একেবারে অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। এরপরে মেসো যৌগ কাকে বলে? আচ্ছা, মেসো যৌগ বলা হয় নিজেই নিজের মিরর হয়, বুঝছো? আমি যখন নটরডেমের প্রথম যে অর্গানিকের কুইজ হয়েছিল, এই অর্গানিকের কুইজে মেসো যৌগের ডেফিনেশন আসছিল এবং আল্লাহর অশেষ রহমত যে আমি ওটা পারি নাই। আমার এখনো মনে আছে মেসো যৌগের ডেফিনেশন আসছিল এবং পারছিলাম না, পরে আমি যাওয়ার পরে বুঝতে পারছিলাম। সো বইতে খুব জটিল ভাষায়, খুব সাজানো গোছানো ভাষায় লেখা আছে। আমরা সেই সাজানো গোছানো ভাষা এখন শিখবো না, আগে আমরা দেখি জিনিসটা কিরকম। জিনিসটা হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিই তারপরে তোমাদেরকে জিনিসটা শেখাচ্ছি। COOH, এখানে OH, এখানে H,
এখানে OH, এখানে H, এখানে COOH। তো তোমরা একটু ভিডিওটা পজ করে চিন্তা করো এটার নাম কি। আমি হিন্ট দিচ্ছি, মেয়েদের খুব পছন্দের জিনিস, মেয়েরা খুব খায়। বলে দিচ্ছি, এটা হচ্ছে টার্টারিক অ্যাসিড, যেটাকে মেসো টার্টারিক অ্যাসিড বলা হয়, তেঁতুলে থাকে। সো তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড বুঝলাম, বাট এই যৌগটাকে তুমি যদি ভালো মতো নোটিস করে দেখো ভাইয়া, এই যে মাঝখানে একটা তল পাচ্ছ, বুঝছো, এই তলের রেসপেক্ট এই যৌগটা কি সিমেট্রিক না? মানে এই তলের উপরে এবং নিচে একই জিনিস আছে কিন্তু। সো নিজেই নিজের মিরর হয়। চিন্তা করো, তুমি যদি এটাকে একটা আয়না হিসেবে চিন্তা করো, তাহলে এইটার ছায়া কিন্তু এটা হিসেবে যায়, যেটাকে নিজেই নিজের মিরর। এটা হচ্ছে সস্তা বাংলা, তবে বইতে এটাকে খুব বলা হয় প্লেন অফ সিমেট্রি, মানে তল প্রতিসম্যতা। অথবা বইতে লেখা আছে যে একটা যৌগের দুটি অংশের গঠনের অনুরূপতার কারণে একটি অংশ আরেকটা অংশে দর্পণ বিম্বের মতো কাজ করে, বুঝছো? এই টাইপের যৌগকে মেসোযৌগ বলা হয়। এখন কেন এটাকে মেসোযৌগ বলা হয়, কারণ কি? আসলে এইখানে একটা কাইরাল কার্বন আছে, তুমি ভালো মতো দেখো ভাইয়া, এখানে একটা কাইরাল কার্বন আছে, এখানে একটা কাইরাল কার্বন আছে। এই কার্বনটা আলোর তলকে যেদিকে ঘোরাবে, এই তলটা তার বিপরীত দিকে ঘোরায়। সো এই যৌগটা আলোক নিষ্ক্রিয় হয়। সো আমি যদি মেসোযৌগের ডেফিনেশন লিখি, বইয়ের যে ডেফিনেশন, সেই ডেফিনেশনটা লিখে দিই যে একটি যৌগের এটা খুব মশলা মাখানো ডেফিনেশন, বুঝছো, গঠনের অনুরূপতার জন্য একটি অংশ আরেকটি অংশে দর্পণ বিম্বের মতো কাজ করে। একটি অংশ অন্যটির দর্পণ বিম্বের ন্যায় আচরণ করে। আচ্ছা, এই কথাটাকে যদি আমি টিচার হইতাম, আমি জাস্ট এইটুকু লিখলে নাম্বার দিয়ে দিতাম যে একটা যৌগে যদি তল প্রতিসম্যতা থাকে, তল প্রতিসম মানে কি, একটা তলের রেসপেক্টে যদি সেই অণুটা প্রতিসম হয়, মানে দুই পার যদি সমান হয়। সো একটি যৌগের গঠনের অনুরূপতার কারণে একটি অংশ অন্যটির দর্পণ বিম্বের মতো আচরণ করে, সেই টাইপের যৌগকে মেসোযৌগ বলা হয়। এবং এরা আলোক নিষ্ক্রিয় হয়, মানে আলোর তলকে এরা ঘুরাবে না, এরা আলোক নিষ্ক্রিয় হয়। আশা করি সবাই বুঝতে পারছো মেসোযৌগের ডেফিনেশনটা কি জিনিস। ওকে, পরের প্রশ্নে যাই। সমানতা কাকে বলে? সমানতা কাকে বলে, যদি এইটার তোমরা আসলে বইতে অনেক উদ্ভট ডেফিনেশন পড়ছো, যে একাধিক যৌগের আণবিক সংকেত সেম থাকবে, গাঠনিক সংকেত ভিন্ন হবে, গাঠনিক সংকেত সেম থাকলে ত্রিমাত্রিক গঠন ভিন্ন হবে, সেটাকে সমানতা বলা হয়। বাট সমানতার আসলে স্মার্ট ডেফিনেশন ওটা না। সমানতার স্মার্ট ডেফিনেশন হচ্ছে এইটা, যে একাধিক যৌগ যাদের সংকেত সেম, সংকেত এটা আণবিক হইতে পারে, মানে সংকেত একই কিন্তু ধর্ম ভিন্ন। ওকে, এটাকে আমরা সমানতা বলি, কিন্তু ধর্ম ভিন্ন। তখন একটিকে আরেকটির কি বলা হয়? সমানতা বলা হয়। সো একাধিক যৌগে যাদের সংকেত একই থাকবে কিন্তু ধর্ম ভিন্ন হইলে একটিকে আরেকটির সমানতা বলা হয়। একাধিক যৌগ যাদের সংকেত এক, ধর্ম ভিন্ন, তখন এদেরকে পরস্পরের সমানু বলে। পরস্পরের সমানু বলে, আর এই ঘটনাকে সমানতা বলা হয়। এই ঘটনাকে সমানতা বলে। ওকে, তোমাদের যে বইয়ের যে মশলা মাখানো ডেফিনেশন ছিল ওইটার পড়ার দরকার নাই। আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত ভিন্ন, গাঠনিক সংকেত সেম, ত্রিমাত্রিক গঠন ভিন্ন, ওইটা মানে আসলে এইটা, যে সংকেত সেম হবে, ধর্ম ভিন্ন হবে, তখন একটাকে আরেকটা সমানু বলা হয়। তোমরা চাইলে দু একটা এক্সাম্পল লিখে নিতে পারো। যেমন ধরো হচ্ছে, যদি আমি এটা লিখি C4H10, C4H10 থেকে দেখো এই যৌগটা কিন্তু সম্ভব, এটাকে স্কেলেটাল ফর্মুলা বলা হয়। এই যে এখানে 4টা কার্বন আছে, বুঝছো, প্রত্যেকটা কোণা মানে একটা কার্বন। এই যৌগটাকে এভাবে লেখা যায়, দেখো এখানেও কিন্তু আমাদের 4টা কার্বন আছে। সো একটা হচ্ছে বিউটেন, একটা মিথাইল প্রোপেন, ওইটা আর এইটার কিন্তু সংকেত সেম, বাট এটা ধর্ম বিউটেনের মতো, এটা ধর্ম প্রোপেনের মতো, দুটো কখনোই সেম যৌগ না। লুকাস বিকারক কাকে বলে? লুকাস বিকারক বলা হয় জিঙ্ক ক্লোরাইড এবং HCl।
এবং অবশ্যই এই পুরোটা কোন কন্ডিশনে থাকতে হবে? ড্রাই কন্ডিশনে থাকতে হবে। সো শুষ্ক জিঙ্ক ক্লোরাইড এবং HCl এর মিশ্রণকে লুকাস বিকারক বলা হয়। যদি কেউ অ্যালকোহল পড়ে থাকো তোমরা জানো লুকাস বিকারক দিয়ে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করতে হয়। আচ্ছা ঠিক আছে, আমাদের দেখতে দেখতে 6টা প্রশ্ন শেষ হয়ে গেল। আমি একটু পানি খেয়ে নিই। এবারে সেই রেসিমিক মিশ্রণ। রেসিমিক মিশ্রণের ঘটনাটা অনেকটা এরকম যে ধরো তোমাকে যদি আমি ডান হাত দিয়ে থাপ্পড় দিই, তোমার মুখ কিন্তু বাম দিকে যাবে। বাম হাত দিয়ে থাপ্পড় দিলে মুখ ডান দিকে যাবে। কিন্তু যদি দুই হাতে একই সাথে একই বলে থাপ্পড় দিই, মুখ কিন্তু কোনো দিকে যাবে না। এইটা হচ্ছে রেসিমিক মিশ্রণের টাইপের। মানে আমরা জানি যে এনানসিওমার কি করে, একজন ডান দিকে ঘোরায় একজন বাম দিকে ঘোরায়। বাট দুইটা এনানসিওমার যদি একই সাথে সমপরিমাণ মেশাই, তাহলে একজন আলোকে ডান দিকে ঘোরানোর চেষ্টা করবে, একজন আলোকে বাম দিকে ঘোরানোর চেষ্টা করবে। আলটিমেটলি কিন্তু আলো ঘুরবেই না। এই যে আলো যে ঘুরে না, ওই মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলা হয়। সো রেসিমিক মিশ্রণের ডেফিনেশন হচ্ছে দুটি এনানসিওমারের সমমোলার মিশ্রণ। দুটি এনানসিওমারের সমমোলার মিশ্রণ। সমমোলার কিন্তু লিখতেই হবে, সমান মোলার না হলে সেটা রেসিমিক মিশ্রণ হবে না। দুটি এনানসিওমারের সমমোলার মিশ্রণ, এটাকে রেসিমিক মিশ্রণ বলা হয়। যেমন ধরো আমি যদি এক্সাম্পল দিই, 2 মোলার ডি গ্লুকোজ প্লাস 2 মোলার তুমি যদি এল গ্লুকোজ একসাথে মেশাও, সেটাকে আমরা কি বলি? রেসিমিক মিশ্রণ বলি। আর একটু লিখে দিতে পারো, স্যার একদম খুশিতে গদগদ হয়ে যাবেন। সেটা হচ্ছে এই রেসিমিক মিশ্রণটা কি হয়? আলোক নিষ্ক্রিয় হয়। যদিও ক নম্বরে এত না লিখলেও হয়। মানে একজন আলোর তলকে ডান দিকে ঘোরানোর চেষ্টা করবে, একজন বাম দিকে ঘোরানোর চেষ্টা করবে, আলটিমেটলি কিন্তু আলো ঘুরবে না। সো এটাকে আমরা আলোক নিষ্ক্রিয় বলি। ফরমালিন কি? আমরা সবাই জানি যে 40% ফর্মালডিহাইডের জলীয় দ্রবণ। ওকে, HCHO এর জলীয় দ্রবণ, এটাকে বলা হয় ফরমালিন, ইজি পিজি। এবং এটা আসলে সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয়। মানে ধরো অনেক সময় তোমরা যদি বায়োলজি ল্যাবে গিয়ে দেখো, দেখবা অনেক পুরাতন মাছ আছে, অনেক পুরাতন মাছ, অক্টোপাস আছে, ছোট মানব ভ্রূণ লেখা আছে। ওই জিনিসগুলো পচে না যায়, এই জন্য হচ্ছে ফরমালিন হিসেবে। এটা একটা প্রিজারভেটিভ আর কি। ওকে, ফুড প্রিজারভেটিভস কিন্তু না, PRESERVATIVE। ফুড প্রিজারভেটিভ অন্য জিনিস। যদিও ফরমালিন অনেক ভালো প্রিজার্ভ করে, তো অনেক বেশি দিন রাখতে পারে, এই জন্য অনেক অসৎ ব্যবসায়ী এটা দিয়ে ফুড প্রিজার্ভ করে। বাট এটা আসলে আমাদের মিউটেশনের জন্য দায়ী। মিউটেশনকে বলা হয় হচ্ছে কার্সিনোজেনিক এজেন্ট। আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি, তো আমাদের অনেক পড়াশোনা এগুলো নিয়ে ছিল। সো এইগুলোর জন্য কিন্তু ক্যান্সার হতে পারে। এই জন্য অনেক অসৎ ব্যবসায়ী হয়তো জানে না, হয়তো বুঝে না। নর্মালি যেগুলো ফুড প্রিজারভেটিভ সেগুলোর দাম বেশি এবং সেগুলো অল্প দিন ফুড সংরক্ষণ করে। বাট এর দাম কম এবং এটা অনেক বেশি দিন হচ্ছে খাবার দাবার সংরক্ষণ করতে পারে, মানে সতেজ থাকে, পচে না। এনানসিওমার কি জিনিস? আচ্ছা, এনানসিওমার এটা আলোক সমাণু দিয়ে আসছে। এনানসিওমার হচ্ছে এরা ওয়ান কাইন্ড অফ আলোক সমাণু যারা দর্পণ বিম্ব হয়। আগে তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি, তারপরে জিনিসটা বুঝাই দিচ্ছি। ধরো আমি ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড নিলাম। এখানে COOH, এখানে OH, এখানে H, এখানে CH3। সো তুমি যদি মাঝখানে মনে মনে একটা আয়না রাখো, তো এখানে আসলে কি দেখবা? এখানে দেখবা হচ্ছে COOH, এখানে H, এখানে OH, এখানে CH3। এখানে কিছু কথা ক্লিয়ার করে দেই। দেখো মাঝখানে এটা হচ্ছে কাইরাল কার্বন, এটাও কাইরাল কার্বন। আর আমি এদেরকে আঁকার সময় খেয়াল করছো, মাঝখানের কার্বনটাকে দেখাইনি, ক্রস সাইন দিচ্ছি। এটা কিন্তু এমন না যে ক্রস সাইন দিলে আমার কষ্ট কম হয়েছে তার জন্য দিচ্ছি। ক্রস সাইন দেওয়াটা বেশি অ্যাকুরেট। এটাকে ফিশার প্রজেকশন মডেল বলা হয়। 2D স্পেসে কাইরাল কার্বন দেখানোর জন্য এই সাইনটা ইউজ করা বেশি অ্যাকুরেট। ওকে, আশা করি বুঝাতে পারছি। তো যদি এরকম হয়, দেখো এ আর এ, এদের আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত সেম, কিন্তু 3D বিন্যাস ভিন্ন। এক পাশে ডান পাশে OH, এক পাশে বাম পাশে OH। এই যে 3D বিন্যাস ভিন্ন হয়েছে, তার জন্য এ যদি আলোর তলকে ডান দিকে ঘোরে, ও বাম দিকে ঘোরাবে। সো আলোর এগেনস্টে তাদের ধর্ম ভিন্ন, তার মানে আলোক সমাণু। আলোক সমাণু হইলো এদের মধ্যে কিছু স্পেশাল ব্যাপার আছে। এ ওর উপরে দর্পণ বিম্ব। দেখো আয়নায় এ যদি নিজের চেহারা দেখে, ওকে দেখতে পাবে। যখন দর্পণ বিম্ব হয়, তখন একজনের উপর আরেকজন স্থাপন করা যাবে না। স্থাপন করো, দেখো এই হয়তো উপরে দুইটা মিলবে, নিচের দুইটা মিলবে, কিন্তু ওই ডান বাম মিলবে না। তো যখন এরকম হয় যে দুইটি যৌগ যারা আলোক সমাণু এবং দর্পণ বিম্ব এবং অপরিস্থাপনীয়, একজন আরেকজনের বিপরীত পরিমাণ কোণ ঘোরায়, বিপরীত দিকে সমান পরিমাণ কোণ ঘোরায়, তখন
একটা ক্যারেক্টার কি বলা হয়? এনানসিওমার। সো এনানসিওমারের ডেফিনেশনটা যদি দিতে চাও সেটা হচ্ছে দুটি আলোক সমাণু যারা, ওকে, এই যারা লিখে একটুখানি হাইফেন দাও। প্রথম শর্ত এরা দর্পণ বিম্ব হবে, ওকে, প্রথম শর্ত গেল। 2 নম্বর শর্ত যারা দর্পণ বিম্ব হয় তারা নন সুপার ইম্পোজেবল হয়, ইংলিশে বলা হয় অউপরিস্থাপনীয়, সরি বাংলায় বলা হয় অপরিস্থাপনীয়, জানি না কি লিখছে। 3 নম্বর হচ্ছে আলোকে বিপরীত দিকে সমান পরিমাণ ঘোরায়, মানে ঘোরাবে সমান পরিমাণ বাট দিকটা হবে বিপরীত দিকে সমান পরিমাণ ঘোরায়। ওকে, তখন ওটাকে আমরা কি বলি? এনানসিওমার, মানে একটাকে আরেকটার এনানসিওমার বলা হয়। কার্বনিয়াম আয়নের সংজ্ঞা দাও। কার্বনিয়াম আয়নের সংজ্ঞা মানে কি? কার্বনিয়াম আয়ন। সো আমরা যে কার্বোক্যাটায়ন পড়ছিলাম না, কার্বোক্যাটায়নকে কার্বনিয়াম আয়ন বলা হয়। সো কার্বনিয়াম আয়নের ডেফিনেশন হচ্ছে এইটা, ধনাত্মক কার্বন, ওকে, এটাকে কার্বনিয়াম আয়ন বলা হয়। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে যেমন এইটা CH3। তোমরা কিন্তু কার্বন আয়নের সাথে কার্বনিয়ামটাকে প্যাচ খাও। কার্বন আয়ন হচ্ছে কার্বন মাইনাস, আর কার্বনিয়াম আয়ন যা কার্বোক্যাটায়ন তাই। সো তোমাদেরকে একটু বলে দিই, একটা হচ্ছে কার্বোক্যাটায়ন, এর আরেকটা নাম হচ্ছে কার্বনিয়াম আয়ন, বুঝছো? কার্বনিয়াম আয়ন, এই দুটো একই জিনিস। আর কার্বন আয়ন হচ্ছে মাইনাসটা। তোমরা কার্বন আয়নের সাথে কার্বনিয়াম মিলাই ফেলো, একটা কার্বনিয়াম একটা কার্বন আয়ন। আচ্ছা, এবং এটা আসলে কেন তৈরি হয়? এটা হচ্ছে সমযোজী বন্ধনের, জাস্ট লিখে দিই এক লাইন, সমযোজী বন্ধনের অসম বিভাজনে কার্বনের সাথে ঋণাত্মক মৌল থাকলে এটা তৈরি হয়। কিরকম? ধরো কার্বনের সাথে ধরো নেগেটিভ হচ্ছে ক্লোরিন আছে। এখন কার্বনের সঙ্গে যখন নেগেটিভ ক্লোরিন থাকে, তখন যখন বন্ধন ভাঙে তখন ক্লোরিন কিন্তু ইলেকট্রন নিয়ে নেয়। সো কার্বন পজিটিভ চার্জ রয়ে যায়, পজিটিভ চার্জকে আমরা কার্বনিয়াম আয়ন বলি। আচ্ছা, এরপরে ঘনীভবন পলিমার কি জিনিস? ঘনীভবন পলিমার হচ্ছে, আগে ঘনীভবন বিক্রিয়াটা কি তোমাকে বুঝতে হবে। ঘনীভবন বিক্রিয়া হচ্ছে এইটা, যখন দুইটা ইউনিট একসঙ্গে যুক্ত হবে। যেমন ধরো এটা হচ্ছে আমার 1 নং ইউনিট, যার এপাশে OH আছে, আর এখানে একটা OH আছে, এখানে আমার 2 নং ইউনিট। ঘনীভবন বিক্রিয়া মানে সেখান থেকে পানি বের হইতে হবে। সো দুইটা ইউনিট একসঙ্গে মিলিত হয়ে পানি বের হবে এবং তারা এই যে যুক্ত হয়ে গেল, এটাকে ঘনীভবন বিক্রিয়া বলা হয়, বুঝছো? সো ঘনীভবন মানে পানি সেখানে বের হবেই। সো দুইটা ইউনিট যখন পানি বের হওয়ার মাধ্যমে যুক্ত হয় তখন সেই বিক্রিয়াকে ঘনীভবন বিক্রিয়া বলা হয়। আর যখন পলিমারাইজেশন রিঅ্যাকশনটা এর মাধ্যমে তৈরি হয় তখন সেটাকে ঘনীভবন পলিমার বলা হয়। সো ঘনীভবন পলিমারের ডেফিনেশন হচ্ছে যখন পানি বের হওয়ার মাধ্যমে যখন পলিমার তৈরি হয় তখন সেটাকে ঘনীভবন পলিমার বলা হয়। সো যদি ডেফিনেশনটা দিতে চাই সেটা হচ্ছে এরকম, মনোমারগুলো যুক্ত হওয়ার সময় মনোমারগুলো পানি বের, আমি একটু বাংলাটা সাজাই আর কি, বাংলাটা কি বলে, মনোমারগুলো পানি বের হওয়ার মাধ্যমে যুক্ত হয়ে যে পলিমার তৈরি করে। সো মনোমারগুলো পানি বের হওয়ার মাধ্যমে যুক্ত হয়ে যে পলিমার তৈরি করে, যে পলিমার
তৈরি করে তাকে ঘনীভবন পলিমার বলা হয়। ওকে, এক্সাম্পল তুমি যদি দাও, এক্সাম্পল হচ্ছে এইটা নাইলন 66, নাইলন 66 এটা একটা ঘনীভবন পলিমার। কেন সেটা তো আসলে এখন তোমার ক নম্বরে দেখাইতে হবে না, আমি জাস্ট তোমাদেরকে শিখাই দিলাম নাইলন 66 এটা ঘনীভবন পলিমার। পেপটাইড বন্ধন কাকে বলে? পেপটাইড বন্ধন বলা হয় যে আমরা জানি যে অ্যামাইনো অ্যাসিডগুলো মিলিত হয়ে প্রোটিন তৈরি করে। সো দুইটা অ্যামাইনো অ্যাসিড যে বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে তাকে বলা হয় পেপটাইড। সো পেপটাইড বন্ধনের ডেফিনেশন হচ্ছে দুটি অ্যামিনো অ্যাসিডের মধ্যে বন্ধকার বন্ধন, দুটি অ্যামাইনো অ্যাসিড এর মধ্যাকার বন্ধনকে পেপটাইড বন্ধন বলা হয়। মধ্যাকার বন্ধন এটাকে পেপটাইড বন্ধন বলা হয়। তুমি চাইলে এটার একটা এক্সাম্পল দিতে পারো। দুইটা অ্যামাইনো অ্যাসিড মানে হচ্ছে এইটা দেখো আর সি ও। আচ্ছা, অ্যামাইনো অ্যাসিড কি জিনিস তোমাদেরকে একটু বলে দিই। অ্যামাইনো অ্যাসিড মানে হচ্ছে এইটা, ধরো এখানে হচ্ছে কার্বন, এখানে এইচ, এখানে COOH, এখানে NH2। অ্যামাইনো অ্যাসিডের এই অংশটুকু একেবারে কমন থাকে, সব জায়গায় থাকে। আর এইখানে আর মানে এখানে যে কোনো কিছু থাকতে পারে। তোমরা জানো কি না যে অ্যামাইনো অ্যাসিড 20টা বা 21টা আছে, যেমন হচ্ছে গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, তারপর হচ্ছে আর্জিনিন, লিউসিন, আইসোলিউসিন, এরকম প্রায় হিস্টিডিন, সিস্টিন, এরকম 20টা বা 21টা অ্যামাইনো অ্যাসিড আছে। প্রত্যেকের ক্ষেত্রে দেখবা যে এই অংশটুকু একেবারে কমন জিনিস আছে। আর এর মাধ্যমে আর চেঞ্জ হইলে অ্যামাইনো অ্যাসিডের ডেফিনেশনও চেঞ্জ হয়, নামও চেঞ্জ হয়। তো আমি দুইটা অ্যামাইনো অ্যাসিড নিচ্ছি, এখানে কার্বন, এখানে এইচ, এখানে হচ্ছে সি, এখানে হচ্ছে OOH, এখানে NH2, আর এখানে R1 দিলাম। আরেকটা অ্যামাইনো অ্যাসিড ধরে এরকম H, এখানে NH, C, R2, এখানে হচ্ছে COOH, আর এখানে হচ্ছে হাইড্রোজেন। দেখো একটার নিচে একটার উপরে এরকম কিন্তু বিপরীত দিকে যুক্ত হয়। তখন কি হয়, এখানকার OH আর এখানকার H মিলে পানি বের হয়। এটাও কিন্তু একটা ঘনীভবন বিক্রিয়া। ওই যে বললাম না দুইটা ইউনিট একসাথে যুক্ত হয়ে ঘনীভবন বিক্রিয়া হবে। তখন এখানে যে জিনিসটা ফর্ম করে সেটা হচ্ছে এইটা H2N, C, এখানে হচ্ছে H, CO, এখানে হচ্ছে NH, তারপরে হচ্ছে এখানে কার্বন, এখানে R2, এখানে H, এখানে COOH। ভাই এখানে আসলে তোমার পেপটাইড বন্ধন কোনটা? এই যে এটাই হচ্ছে আমাদের পেপটাইড বন্ড। একেবারে ইজি পিজি, তবে প্র্যাকটিস না থাকলে আসলে পারবা না, এটা হচ্ছে কথা। এরপরে আসি, ইলেকট্রোফাইল কাকে বলে? ইলেকট্রোফাইল মানে হচ্ছে ইলেকট্রন আকর্ষী। সো ইলেকট্রন ফাইল তোমরা যদি না জানো, ফাইল শব্দের অর্থ হচ্ছে প্রেমিক বা লাভার। ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন লাভার। সো ইলেকট্রন লাভার মানে হচ্ছে যারা ইলেকট্রনের প্রতি আসক্তি থাকে তারা ইলেকট্রোফাইল। সো যারা ইলেকট্রনের প্রতি আকৃষ্ট হয়, ওকে, ওদেরকে আমরা ইলেকট্রোফাইল বলি। যেমন ধরো যদি আমি বলি যে হচ্ছে H+ একটা ইলেকট্রোফাইল পজিটিভ চার্জ, তারপরে হচ্ছে আমি যদি বলি NO2 একটা ইলেকট্রোফাইল পজিটিভ চার্জ, BF3 একটা ইলেকট্রোফাইল, যদিও তো পজিটিভ চার্জ নেই বাট ওর কিন্তু অষ্টক পূরণ হয়নি। তারপর হচ্ছে AlCl3, এটা কিন্তু একটা ইলেকট্রোফাইল। সো দুনিয়া যত কিছুতে ইলেকট্রনের ঘাটতি আছে সবই ইলেকট্রোফাইল। গ্লাইকোসাইডিক বন্ধন কাকে বলে? এইটাও একটা ফিজিক্সে না, সরি তোমাদের বায়োলজির প্রশ্ন, বাট তারপরে কেমিস্ট্রিতে আসে, কারণ কেমিস্ট্রি আমাদের জৈব যুগের শেষের দিকে অংশটুকু আছে। গ্লাইকোসাইডিক বন্ধন হচ্ছে দুটি মনোস্যাকারাইডের মধ্যকার বন্ধন, দুটি মনোস্যাকারাইডের মধ্যকার বন্ধন। মনোস্যাকারাইড কারা? যাদেরকে ভাঙলে অন্য কোনো কার্বোহাইড্রেট তৈরি হয় না, মানে ওকে ভাঙলে নতুন কিছু তৈরি হয় না, সেগুলোকে আমরা মনোস্যাকারাইড বলি। সো দুইটা মনোস্যাকারাইডের বন্ধন যদি তুমি দেখাইতে চাও, আমরা গ্লুকোজ নিয়ে দেখাই। তোমরা জানো কি না, গ্লুকোজকে তুমি যদি পানিতে দাও তখন গ্লুকোজ কিন্তু নর্মাল থাকে না, সে কিন্তু সাইক্লিক যৌগ তৈরি করে এরকম। সো এখানে হচ্ছে কার্বন, এখানে অক্সিজেন, এখানে কার্বন, এখানে অক্সিজেন, এই হচ্ছে আমাদের গ্লুকোজ। সো আমি ধরলাম হচ্ছে এখানে আমাদের হচ্ছে OH আছে, এখানে H আছে, এখানে H, এখানে OH। 3 নম্বর কার্বন একটু উল্টা থাকে, OH, এখানে হচ্ছে H।
তারপর হচ্ছে এখানে OH, এখানে H, এখানে CH2OH। এটা হচ্ছে আমাদের একটা গ্লুকোজ, এবং এটা কিন্তু আলফা গ্লুকোজ। এই OH নিচে থাকলে আলফা বলা হয়, বায়োলজি বইতে এগুলো পড়ার কথা। এরকম একটা গ্লুকোজের সাথে আমি পাশে এরকম আরেকটা গ্লুকোজ নিচ্ছি, কার্বন, এখানে অক্সিজেন, কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে হচ্ছে H, এখানে OH, এবং ধরো এগুলো সব কিছু আগের মতো আছে। এখানে হচ্ছে OH, এখানে H, এখানে OH, 3 নম্বরটা একটু উল্টে যায়, H, এবং এখানে একটা হাইড্রোজেন হবে আর কি, এখানে CH2OH। আমি জানি অনেক কঠিন হয়ে যাচ্ছে, বাট তুমি যদি অর্গানিক কেমিস্ট্রি পুরোটা পড়ো, শেষের দিকে অংশগুলো আছে। আমার কাছে পার্সোনালি ব্যাচে যারা পড়ে ওদেরকে আমি সবই পড়াই। তো কি হয়, এখানকার OH আর এখানকার H মিলে পানি বের হয়। ওই যে বললাম না, এটাও কিন্তু একটা ঘনীভবন বিক্রিয়া। যখন পানি বের হয় তখন আসলে কি তৈরি হচ্ছে দেখো, তখন তৈরি হচ্ছে এইটা। এই অংশটুকু আগের মতোই থাকবে, আমি নীল যেহেতু লিখছি নীল দিয়ে লিখি। এখানে অক্সিজেন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এইগুলো তৈরি হলো। আর এখানে একটা গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হলো, এটা হচ্ছে আমাদের গ্লাইকোসাইডিক বন্ধন। এই অংশটুকু আগের মতো থাকলো, কার্বন, অক্সিজেন, এখানে কার্বন, কার্বন, এখানে কার্বন, এখানে অক্সিজেন। বাকি সবটুকু অ্যাজ ইট ইজ রয়ে গেছে। আমাদের গ্লাইকোসাইডিক বন্ধন কোনটুকু? গ্লাইকোসাইডিক বন্ধন হচ্ছে এই যে এই অংশটুকু হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, আমি জানি যদি কেউ কখনো লাইফে প্রথম এটা দেখো একটু কঠিন লাগবে, তবে অর্গানিকটা যদি পুরোপুরি পড়ে থাকো তাহলে এই গ্লাইকোসাইডিক বন্ধন, পেপটাইড বন্ধন, আলফা ডি গ্লাইকোসাইডিক, বিটা ডি গ্লাইকোসাইডিক, এগুলো ইজি জিনিস, কিন্তু অন্তত লাইফে একবার হইলে পড়তে হবে। আমাদের সমস্যা হচ্ছে এমনিতে অর্গানিক আমরা পড়ি না, আর শেষের দিকের অংশগুলো তো আরও পড়ি না, এই জন্য আমাদের কাছে কঠিন লাগে। আচ্ছা, এরপরে সেই লুকাস বিকারক কাকে বলে? কিছুক্ষণ আগে বলছি যে লুকাস বিকারক কোনটা? জিঙ্ক ক্লোরাইড প্লাস হচ্ছে HCl। ওকে, এবং এটা কি হইতে হবে? অনাদ্র হইতে হবে। এটাকে আমরা কি বলি? লুকাস বিকারক, যেটা দিয়ে আসলে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল আইডেন্টিফাই করা হয়। এরপরে প্রশ্ন আসি আমরা। এরপরে প্রশ্ন হচ্ছে প্লাস্টিসিটি কাকে বলে? সো প্লাস্টিসিটি কাকে বলে এটাকে বুঝতে হলে তোমাকে আসলে প্লাস্টিক কাকে বলে এটা বুঝতে হবে। প্লাস্টিক মানে পলিমার। সো কিছু কিছু পলিমার আছে যেগুলোকে তুমি যদি হিট দাও, যেমন ধরো নর্মাল প্লাস্টিকে চিন্তা করি। সো নর্মাল প্লাস্টিকে যদি আমি হিট দিই তখন এটা কি নমনীয় হয় না? নমনীয় হইলে তার উপর তুমি যদি চাপ প্রয়োগ করো তাহলে যে কোনো শেপ দেওয়া যায়। এই যে পলিমারের যে ধর্ম, সে ধর্মকে বলা হয় প্লাস্টিসিটি। সো প্লাস্টিসিটি হচ্ছে পলিমারের যে ধর্মের জন্য একে তাপ দিয়ে নমনীয় করা যায়, তাপ দিয়ে নমনীয় করে চাপ প্রয়োগ করে বিভিন্ন আকৃতি দেওয়া যায়। ওকে, সেই ধর্মকে আমরা কি বলি? সেই ধর্মকে আমরা প্লাস্টিসিটি বলি। ইজি পিজি একেবারে, প্লাস্টিকের ধর্মকে প্লাস্টিসিটি বলে। আচ্ছা, মুক্তমূলক কাকে বলে? মুক্তমূলক বলা হয় একেবারে সমযোজী বন্ধনের সুষম বিভাজনের ফলে যেটা উৎপন্ন হয় তাকে মুক্তমূলক বলা হয়। সো মুক্তমূলকের ডেফিনেশন আছে এইটা, সমযোজী বন্ধনের সুষম বিভাজনের ফলে সৃষ্ট মূলক। সুষম বিভাজনের ফলে সৃষ্ট মূলক, তাকে কি বলা হয়? মুক্তমূলক। খুব ইজি পিজি। সমযোজী বন্ধনের সুষম বিভাজনের ফলে যে মূলক তৈরি হয় তাকে মুক্তমূলক বলা হয়। যেমন ধরো এইটা যে CH3 আর এখানে একটা CH3 আছে,
তুমি যদি ঠিক মাঝখানে ভাঙো তখন এখানে কি তৈরি হয়, এখানে CH3 মুক্তমূলক তৈরি হয়। কয়টা? 2টা। মানে একেবারে ওই যে যার যার ইলেকট্রনকে তুমি যদি তাকে তাকে ফেরত দাও সেখানে মুক্তমূলক তৈরি হয়। এরপরে সেই নিউক্লিওফাইল কাকে বলা হয়? কিছুক্ষণ আগে তোমাদেরকে ইলেকট্রোফাইলের ডেফিনেশন লিখে দিয়েছিলাম। সো ইলেকট্রোফাইলের ডেফিনেশন যদি বুঝতে পারো নিউক্লিওফাইলের ডেফিনেশন বুঝবা। নিউক্লিওফাইল মানে নিউক্লিয়াস লাভার, নিউক্লিয়াস মানে পজিটিভ লাভার। সো আমরা বলতে পারি যে নিউক্লিওফাইল হচ্ছে যে সকল বিকারক ধনাত্মক চার্জের প্রতি আকৃষ্ট হয়। ওকে, সো ধনাত্মক চার্জের প্রতি আকৃষ্ট বিকারক তাকে বলা হয় কি? মুক্তমূলক। সো ধনাত্মক চার্জের প্রতি আকৃষ্ট যে বিকারক তাকে মুক্তমূলক বলা হয়। যদি এক্সাম্পল দিতে চাও, দুনিয়া যত মাইনাস আছে সবই মুক্তমূলক, নিউক্লিওফাইল। এখানে হচ্ছে CN মাইনাস, তারপরে হচ্ছে OR মাইনাস। ইভেন তুমি যদি হচ্ছে চিন্তা করো অ্যামোনিয়ার কিন্তু কোনো চার্জ নেই, বাট তারপরে তার লোন পেয়ার আছে। পানির কিন্তু কোনো চার্জ নেই, বাট তারপরে তার লোন পেয়ার আছে। এটা সবাই কি? এটা সবাই হচ্ছে নিউক্লিওফাইল। ইজি পিজি লেমন স্কুইজি কিন্তু। পরের প্রশ্ন, কার্বনায়ন কাকে বলে? তোমাদের কিন্তু এতক্ষণ ধরে আমি কার্বোক্যাটায়ন, কার্বনিয়াম আয়ন বোঝাচ্ছিলাম। কার্বনায়ন হচ্ছে ঋণাত্মক কার্বন, সোজা কথা। ওকে, সো এটা হচ্ছে ঋণাত্মক কার্বন, এটাকে কার্বনায়ন বলা হয়। যেমন কি CH3 মাইনাস, এটা একটা কার্বনায়ন। অথবা যদি C2H5 মাইনাস হয়, এটাও কিন্তু একটা কার্বনায়ন। গেল, এটা নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই। আলফা গ্লাইকোসাইডিক বন্ধন কাকে বলে? আচ্ছা, এটা তো তোমাদের হয়তো অনেকেই পড়ো নাই অংশটুকু, বাট তারপরে বলে দিই। আগে দেখি আলফা গ্লুকোজ এবং বিটা গ্লুকোজ কি জিনিস, বা আলফা মনোস্যাকারাইড বিটা মনোস্যাকারাইড কাকে বলে। তোমাদেরকে এই যে এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, ওই এক্সাম্পলটা আমি একটু এখানে নিয়ে আসবো। কোথায় 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 কোথায়, না না না, আরো পরে লিখছিলাম। এই যেটা দেখো, এই যে আমি একটা গ্লুকোজ লিখছি না, এই গ্লুকোজে দেখো এটা তো আমাদের 1 নং কার্বন। এই 1 নং কার্বনের OH-টা নিচে থাকলে এটাকে আলফা গ্লুকোজ বলা হয়, বুঝছো? আর যদি OH-টা উপরে থাকে এটা বিটা গ্লুকোজ বলা হয়। তো একটা আলফার সাথে একটা আলফার যদি বন্ধন হয় সেটাকে আলফা গ্লাইকোসাইডিক বন্ধন বলা হয়। তো এখানে আসলে এটাই বলছে যে, আমাকে বলছে আলফা গ্লাইকোসাইডিক বন্ধন কাকে বলে। সো আলফা গ্লাইকোসাইডিক বন্ধন হচ্ছে দুটি আলফা গ্লুকোজের মধ্যে সৃষ্ট বন্ধন। দুটি আলফা গ্লুকোজের মধ্যে সৃষ্ট যে বন্ধন সেটাকে আলফা গ্লাইকোসাইডিক বন্ধন বলা হয়। এবং এটা ডেফিনেশন লেখার পর অবশ্যই তোমাকে একটা এক্সাম্পল দিতে হবে। সো আলফা বন্ধন তোমাকে যদি বলি, একেবারে তুমি একদম পারফেক্ট এক্সাম্পলটাই দিয়ে দাও। সেটা হচ্ছে এইটা, এখানে অক্সিজেন, কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন। ওকে, দেখো এই OH-টা আসলে নিচে আছে। সো OH-টা নিচে আছে দেখে এখানে যে বন্ধনটা হবে, সো নিচ থেকে যদি বন্ধন হয় সেটাকে আলফা গ্লাইকোসাইডিক বন্ধন বলা হয়। এটা আমাদের বন্ধন, এখানে আমাদের কার্বন, অক্সিজেন, কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন। ওকে, এটা আমাদের স্ট্রাকচার হয়ে গেল। এখন তুমি চাইলে এখানে বাকি মূলকগুলো বসাইতে পারো। যদি বিটা হইতো তাহলে কিন্তু দেখো, যদি বিটা হইতো বন্ধনটা এরকম হইতো, এরকম হয়, এরকম হইতো, কোনাকুনি হইতে পারে। এটা তো কোনাকুনি হয় নাই, কারণ আলফা তো। সো আমি এটা মুছে দিই, কারণ এটা আমাদের লাগবে না। আর যদি প্রত্যেকটা জিনিস বসাই, যেমন হচ্ছে এখানে OH, এখানে H, এখানে H, এখানে OH, এই 3 নং কার্বন একটু উল্টে যায়, এখানে OH, এখানে H, এখানে তো হাইড্রোজেন আছে, এগুলো কার্বন সব। সো এখানে হচ্ছে কার্বন, এখানে হচ্ছে CH2OH, এখানে হচ্ছে H। এটা হচ্ছে আসলে অক্সিজেন, এটা অক্সিজেন, এটা কিন্তু কার্বন। উল্টাপাল্টা লিখছি। আমি একটু আগেটাতে দেখে আসি যে আগেটা ঠিকঠাক লিখছিলাম কিনা। অক্সিজেন, অক্সিজেন, হ্যাঁ ঠিকঠাকই লিখছিলাম এখানে। আর এখানে তুমি যদি সব কিছু বসাও, এখানে হাইড্রোজেন, এখানে H, এখানে OH, এখানে OH, এখানে H, তারপর হচ্ছে এখানে OH, এখানে H, এখানে H, এখানে CH2OH।
এটা আমাদের আলফা গ্লাইকোসাইডিক বন্ধন ওইটা। পরের প্রশ্নে আসি, টটোমেরিজম কি? টটোমেরিজম হচ্ছে বা টটোমারিতা বা টটোমেরিজম একই কথা, এটা একটা বিশেষ ধরনের কার্যকরীমূলক সমানতা। সো কার্যকরীমূলক সমানতার ক্ষেত্রে যদি আমি এটা বলি, টটোমেরিজম হচ্ছে একাধিক কার্যকরীমূলক যারা একটার সাথে আরেকটা কোএক্সিস্ট করে। মানে নর্মাল কার্যকরীমূলক আর টটোমেরিজমের মধ্যে ডিফারেন্সটা বুঝাই দিই। নর্মাল কার্যকরীমূলক হচ্ছে এইটা, ধরো আমি হচ্ছে CH3 CH2OH, এই যৌগটা নিয়ে আমি এবার এখান থেকে এটাও বানাইতে পারি CH3O, এখানে CH3। দেখো এটা নর্মাল কার্যকরীমূলক সমানতা। এটা কি মিন করে? এটা মিন করে যে সংখ্যক কার্বন হাইড্রোজেন দিয়ে ইথানল বানানো যায় সেই সংখ্যক কার্বন হাইড্রোজেন দিয়ে ইথারও বানানো যায়। এটা হচ্ছে মিথক্সিমিথেন, সরি নামটা উল্টে গেছে। এখন তার মানে এই না যে কোথাও আসলে এইটা থাকলে কোথাও এইটা থাকবে, এটা কিন্তু না। আমরা জাস্ট এইটাই মিন করাইলাম যে এটাও বানানো যায়, ওই সংখ্যক কার্বন হাইড্রোজেন দিয়ে এটাও বানানো যায়, এটা একসাথে কোএক্সিস্ট করে না। কিন্তু টটোমেরিজম কিন্তু একসাথে কোএক্সিস্ট করে মানে হচ্ছে যখন একাধিক কার্যকরীমূলক সমানতা একসাথে একজন আরেকজনের সাথে একটা সাম্য অবস্থায় থাকে তখন সেটাকে টটোমেরিজম বলা হয়। ওকে, সো আমি যদি ডেফিনেশন লিখে দিই তারপর এক্সাম্পল দিই তোমাদের কাছে ক্লিয়ার হবে। সো টটোমেরিজমের ডেফিনেশন হচ্ছে দুটি কার্যকরীমূলক সমাণু দুটি কার্যকরীমূলক সমাণু যারা পরস্পরের সাথে সাম্যাবস্থায় থাকে, এটাকে আমরা টটোমেরিজম বলি। ওকে, সো এইটুকু দেওয়ার পরে তুমি যদি এক্সাম্পল না দাও তাহলে তুমি নিজেও আসলে ক্লিয়ার হবো না যে নর্মাল কার্যকরীমূলক সমানতার মধ্যে টটোমেরিজমের ডিফারেন্স কোথায়। সো নর্মাল কার্যকরীমূলক সমানু বললাম না যে এইটার কোনো দ্রবণে থাকলে যে এটাই থাকবে এমন কোনো কথা নাই, বা এটা থাকলে ওটা থাকবে এমন কোনো কথা নাই। বাট আমি যদি তোমাকে এখানে একটা এক্সাম্পল দেখাই, এইটা ধরো CH3CO, এখানে হচ্ছে আমি একটু পেছনে লিখি তাহলে আমার জন্য লেখার জন্য জায়গা থাকবে। ধরো এইটা CH3CO, এখানে CH3, এটা একটা কিটোন। সো এটা তুমি যদি অ্যালডিহাইড কিটোন পড়ো তখন অনেক ভালো মতো বুঝতে পারবা। সো তুমি যদি কোনো একটা ক্ষারীয় মিডিয়ামে দাও তখন এখানে এটা তৈরি হয় CH3, এখানে হচ্ছে OH, এখানে CH2, এটা হচ্ছে কিটোন। দেখো তো এইখানে যে কিটোন এবং এখানে যে ইনল, মাঝখানে একটা সাম্যাবস্থা আছে। এই সাম্যাবস্থা বলতে মিন করে যে এরা দুইজন একই সাথে কোএক্সিস্ট করে। মানে কোনো একটা এখানে OH থাকতে হয়, ক্ষারযুক্ত দ্রবণে তুমি যদি কিছু পরিমাণ কিটোন দাও সেখানে কিছু পরিমাণ ইনলও তুমি পাবা। কিটোন একটা কার্যকরীমূলক সমাণু, ইনল আরেকটা কার্যকরীমূলক, দুইটা ভিন্ন কার্যকরীমূলক, তার মানে এটা কার্যকরীমূলক সমাণু, এরাও কার্যকরীমূলক সমাণু। বাট ডিফারেন্স হচ্ছে এরা কোএক্সিস্ট করে না, বাট এরা কোএক্সিস্ট করে। মানে একটা ক্ষারযুক্ত দ্রবণে কিটোন দিলে সেখানে তুমি কিছু ইনলও অবশ্যই পাবা। এই হচ্ছে মেইন ডিফারেন্স। এবার লিখে নেই প্যারাসিটামলের গাঠনিক সংকেত লিখে নাও। প্যারাসিটামলের গাঠনিক সংকেতটা তোমায় মুখস্থ করতে হবে। এখানে হচ্ছে OH, এখানে NH, এখানে CO, CH3। নামটা আসলে মনে রাখা যায় খুব সহজে। দেখো এই যে এটাকে অ্যাসিটো গ্রুপ বলে, বুঝছো? আর OH এর সাপেক্ষে অ্যামিনটা কি প্যারা অবস্থানে আছে না? সো প্যারা NH মানে কি হয়? অ্যামিনো, এটা আবার অ্যাসিটো, প্যারা অ্যামিনো অ্যাসিটো ফেনল। সো প্যারা অ্যামিনো অ্যাসিটো ফেনল, এটাকে সন্ধি করলে হয় প্যারাসিটামল। আবারও বলছি, OH এর রেসপেক্টে NH টা প্যারা অবস্থানে আছে, তাহলে প্যারা, ওকে, প্যারাসিটামল। তো প্যারা অ্যাসিটো অ্যামিনো ফেনল নাম হচ্ছে প্যারাসিটামল। আবারও বলছি প্যারা অ্যাসিটো, এই হচ্ছে অ্যাসিটো অ্যামিনো ফেনল। সো তুমি যদি অর্গানিকটা আসলে নিজে একটু বুঝে পড়ার চেষ্টা করো, একটু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে পড়ার চেষ্টা করো, আশা করি অর্গানিক নিয়ে কোনো ঝামেলা হবে না। আচ্ছা, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া মানে যেখানে কার্বন কমে। সো তুমি তোমাদের বাচ্চাকালের একটা বিক্রিয়া দিয়ে দেবা, RCOO, তার সাথে হচ্ছে সোডা লাইম দিতে হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড, খুবই বাচ্চাকালের বিক্রিয়া। ক্যালসিয়াম অক্সাইড দিতে হয়। সো এখানে কার্বন সংখ্যা কমে যায় দেখে আমরা ডিকার্বক্সিলেশন বলি। এখানে RH এবং এখানে Na2CO3।
সো এক লাইনে লিখে দাও যে কার্বন হ্রাস পায়। এই হ্রাস পাই দেখে এটাকে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলি। ইজি পিজি লেমন স্কুইজি। কিন্তু সক্রিয়কারী মূলক কাকে বলে? সক্রিয়কারী মূলক কাকে বলে? ধরো যে আমার কাছে বেনজিনে, এরকম একটা চিন্তা করো, বেনজিনে এখানে একটা OH আছে। এখন OH-টা কই থেকে আসছে? হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে আসছে, বুঝছো? সো হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে OH আসছে। এই বেনজিনের এখনো কিন্তু আরো বাকি 5টা হাত ফাঁকা আছে। সেই বাকি 5টা হাত ফাঁকার যে বিক্রিয়াগুলো হবে, মানে সেখানেও তো প্রতিস্থাপন বিক্রিয়া হতে পারে। তো বাকি যে প্রতিস্থাপন বিক্রিয়াগুলো হবে সেটা ফাস্ট হবে না স্লো হবে, সেটা তাড়াতাড়ি হবে না ধীরে ধীরে হবে, সেটা নির্ভর করে OH এর উপরে। ব্যাপারটা এইভাবে চিন্তা করো, একটা ফ্যামিলিতে 6টা বোন আছে, বড় বোনের বিয়ে হয়েছে, OH হচ্ছে বড় জামাই। বাকি বোনদের বিয়ে কিন্তু অনেকটা দুলাভাইয়ের হস্তক্ষেপে হয়। দুলাভাই কাকে পছন্দ করে তার অনুযায়ী হয়। মানে একটা ছেলেকে সবাই দেখে পছন্দ করলো, বাট বড় দুলাভাই যদি না চায় সেখানে বিয়ে হয় না। বড় দুলাভাই চাইলে তাড়াতাড়ি বিয়ে হয়, চাইলে ধীরে ধীরে বিয়ে হয়। ঠিক সেরকম বেনজিনে একটা প্রতিস্থাপক যখন থাকে, বাকি প্রতিস্থাপন বিক্রিয়াগুলোর রেটটা ওইটা নির্ধারণ করে দেয়। এবং যদি সে বেনজিন বলয় ইলেকট্রন দেয়, তখন বলয়টা সক্রিয় হয়, সেটাকে সক্রিয়কারী গ্রুপ বলা হয়। তো সক্রিয়কারী গ্রুপের ডেফিনেশন হচ্ছে যে সকল মূলক বা যেসব মূলক বেনজিন বলয় ইলেকট্রন দেয়, বেনজিন বলয় ইলেকট্রন দেয়, ওদেরকে সক্রিয়কারী গ্রুপ বলা হয়। মানে পরের প্রতিস্থাপন বিক্রিয়ার রেট বেশি হয়। যেমন যদি বলো OH একটা সক্রিয়কারী গ্রুপ, যে কোনো R একটা সক্রিয়কারী গ্রুপ, তারপর হচ্ছে OR একটা সক্রিয়কারী গ্রুপ, NH2 একটা সক্রিয়কারী, NH2 অ্যাকচুয়ালি একটা সক্রিয়কারী গ্রুপ। ইজি পিজি লেমন স্কুইজি। পরের প্রশ্ন, জুইটার আয়ন কি? জুইটার আয়ন হচ্ছে আমরা হচ্ছে নর্মালি পড়ছি যে একটা যৌগে হয় পজিটিভ থাকে না হয় নেগেটিভ থাকে। বাট যদি কখনো এমন হয় একই যৌগে পজিটিভ নেগেটিভ আয়ন একসঙ্গে থাকে, তখন সেটাকে জুইটার আয়ন বলা হয়। সো জুইটার আয়নের ডেফিনেশন হচ্ছে এইটা, একই যৌগে ধনাত্মক ও ঋণাত্মক চার্জ থাকবে, ধনাত্মক ও ঋণাত্মক চার্জ যদি থাকে সেটাকে জুইটার আয়ন বলা হয়। যেমন আমি তোমাদেরকে প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডের একটা ডেফিনেশন, একটা দেখাইলাম স্ট্রাকচার। আসলে অ্যামাইনো অ্যাসিড ন্যাচারে এভাবে থাকে না। অ্যামাইনো অ্যাসিড ন্যাচারে যে COO- থাকে আর এখানে NH3+ থাকে, সে কিন্তু ন্যাচার এভাবেই থাকে। এই যে এটাকে বলা হয় জুইটার আয়ন, যে একই যৌগে পজিটিভ আয়ন আছে আবার নেগেটিভ আয়ন আছে, জুইটার আয়ন বলা হয়। ডায়াজোকরণ বিক্রিয়া কাকে বলে? সো ডায়াজোকরণ বিক্রিয়া কাকে বলে, এটা তুমি যদি আনসার করতে চাও, এটাকে তুমি যদি এক কথায় আনসার দিতে চাও, যে বিক্রিয়ার ফলে ডায়াজোনিয়াম লবণ তৈরি হয় তাকে ডায়াজোকরণ বিক্রিয়া বলা হয়। সো ডায়াজোকরণ বিক্রিয়া তুমি যদি একেবারে এক্সাম্পল দিতে চাও, এটা যারা অ্যামিন পড়ছো তারা খুব ভালো মতো জানো যে আমার কাছে অ্যানিলিন আছে। এই অ্যানিলিনকে তুমি যদি OH এর সাথে বিক্রিয়া করো, OH, বুঝছো? OH মানে আসলে নাইট্রাস অ্যাসিড। নাইট্রাস অ্যাসিড HNO2। নাইট্রাস অ্যাসিড আসলে নিজে নিজে আমরা সরাসরি দেই না ওখানে, কারণ সরাসরি দিলে নাইট্রাস অ্যাসিড খুব সহজে জারিত হয়ে নাইট্রিক অ্যাসিড তৈরি করে। সো নাইট্রাস অ্যাসিড তৈরি করে এই জিনিসগুলো দিই, সোডিয়াম নাইট্রাইট এবং HCl। মানে এরা মিলে এরা আসলে আমরা এটা সাপ্লাই করে, বুঝছো? এবং এখানে আসলে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মেনটেন করতে হয়। তখন এখানে ডায়াজোনিয়াম লবণ তৈরি হয়। ডায়াজোনিয়াম লবণ হচ্ছে এইটা, এখানে হচ্ছে N2Cl প্লাস এখানে তৈরি হয় H2O। এই যে তৈরি হলো এটাকে বলা হয় কি? ডায়াজোকরণ বিক্রিয়া। এটা ডায়াজোনিয়াম যদি সন্ধি বিচ্ছেদ করো, ডাই মানে 2, জো মানে নাইট্রোজেন, অ্যাজোট, নাইট্রোজেনকে ল্যাটিন বা গ্রিক ভাষায় অ্যাজোট বলে, অ্যাজোট থেকে জো, সো ডাই যোগ অ্যাজোট, ডায়াজো। এই দুইটা নাইট্রোজেন আছে দেখে ডায়াজোনিয়াম লবণ বলা হয়। আর যে বিক্রিয়ার ফলে ডায়াজোনিয়াম লবণ তৈরি হয় তাকে ডায়াজোকরণ বলা হয়। ওকে, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া কাকে বলা হয়? আচ্ছা, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, এইটাও তুমি যখন পড়বা তখন তোমাকে আসলে একটুখানি ওই কার্বক্সিলিক অ্যাসিডের যে জাতকগুলো আছে সেই জাতকগুলো পড়তে হবে। সো ইউজুয়ালি হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া দেখায় হচ্ছে এইটা, অ্যাসিড অ্যামাইডগুলো, আর CO এখানে হচ্ছে NH2। এই যে আমার কাছে একটা অ্যাসিড অ্যামাইড আছে, অ্যাসিড অ্যামাইডের সাথে তুমি ব্রোমিন দিবা এবং একটা ক্ষার দিতে হয়, আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলাম এবং হালকা হিট দিতে হয়। সো যখন আমি এরকম হচ্ছে কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিডের অ্যামাইড, যেটা অ্যাসিড অ্যামাইড, তার সাথে যদি ব্রোমিন এবং একটা ক্ষার দেই,
তখন এখানে তৈরি হয় এইটা, আর এখানে NH2, দেখো কার্বন কিন্তু একটা কমে গেছে, প্লাস এখানে তৈরি হয় কি, এখানে তৈরি হয় পটাশিয়াম ব্রোমাইড, প্লাস এখানে তৈরি হয় হচ্ছে পানি, আর এখানে কি তৈরি হয়, আর তৈরি হয় হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ওকে, সো এই যে কার্বন একটা কমে গেল, এই জন্য এটাকে আমরা কি বলি, হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন। নাইট্রোগ্লিসারিন কি, নাইট্রোগ্লিসারিন হচ্ছে গ্লিসারিন থেকে তৈরি হয়, এখানে CH2, এখানে CH, এখানে CH2, তারপর এখানে O, তারপর হচ্ছে NO2, এখানে O, NO2, এখানে হচ্ছে O, NO2। এটাকে আমরা কি বলি, এটাকে বলি হচ্ছে নাইট্রোগ্লিসারিন। এটা খুবই বিস্ফোরক জাতীয় একটা জিনিস। এটা হচ্ছে ওই যে কোনো বিস্ফোরক বম টম তৈরিতে ব্যবহৃত হয়। পরেরটা গেল, অ্যাসপিরিনের সংকেত লিখো। অ্যাসপিরিনের সংকেত হচ্ছে এইটা, এইটাও কিন্তু একটা পেইন কিলার, বুঝছো? এখানে O, এখানে CO, CH3, আর এখানে COOH। দিস ইজ অ্যাসপিরিন। মানে তোমরা যেরকমের পড়ছিল না, কি বলে, প্যারাসিটামল। সো প্যারাসিটামল যেরকম একটা পেইন কিলার, অ্যাসপিরিনও ওরকম একটা পেইন কিলার। নিচে নিয়ে আসে। গ্রিকনার্ড বিকারক কি? এটাকে কেউ গ্রিকনার্ড বলে, কেউ গ্রিনার্ড বলে, যা বলো তাই ঠিক যদি সেটা সঠিক হয়। সো গ্রিকনার্ড বিকারক হচ্ছে অ্যালকাইল অথবা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। সো অ্যালকাইল, ওকে, অথবা হচ্ছে অ্যারাইল অ্যালকাইল অথবা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। আচ্ছা, আমি একটু অ্যাসপিরিনের ডেফিনেশন সংকেতটা একটু দেখে দিই, কেন জানি মনে হচ্ছে ভুল লিখছি। SPIRIN, না ঠিক আছে। অ্যালকাইল বা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটাকে গ্রিকনার্ড বিকারক বলা হয়। মানে এটা হচ্ছে আর অথবা এয়ার, ওকে, তারপরে হচ্ছে MgX, অ্যালকাইল অথবা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। ইজি পিজি লেমন স্কুইজে কিন্তু। আচ্ছা, প্রথমে আসে এবার হচ্ছে ক্যানিজেরো বিক্রিয়া। ক্যানিজেরো বিক্রিয়া কারা? ক্যানিজেরো বিক্রিয়া হচ্ছে একটা ডিসপ্রপোর্শনাল বিক্রিয়া বা অসামঞ্জস্য বিক্রিয়া। মানে তোমার কাছে এমন একটা অ্যাসিড থাকবে, সরি এমন একটা অ্যালডিহাইড থাকবে যার এখানে আলফা হাইড্রোজেন থাকবে না। সো আলফা হাইড্রোজেন নাই। আচ্ছা, আলফা হাইড্রোজেন কি? দেখো, আলফা হাইড্রোজেন তোমাদেরকে একটু শিখাই দিই। CHO, এটা কিন্তু আমাদের মেইন কার্যকরী মূলক। এর সাথে যে কার্বনটা থাকবে সেটাকে আমরা বলি আলফা কার্বন। মানে যে কার্বনের সাথে কার্যকরী মূলক থাকে সেটাকে আমরা আলফা কার্বন বলি, বুঝছো? আর আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন থাকে তাকে আলফা হাইড্রোজেন বলা হয়। তো এইখানে তো আলফা কার্বনই নাই, মানে আলফা কার্বনই যদি না থাকে আলফা হাইড্রোজেন থাকার তো প্রশ্নই আসে না। তো এরকম দুই অণু তুমি যদি ক্ষারের উপস্থিতিতে নাও, লঘু ক্ষার, তখন একটা জারিত হয়। আর জারিত হয়ে আমরা জানি কি, অ্যালডিহাইড জারিত হয়ে অ্যাসিড তৈরি করে, মানে এখানে তৈরি করে HCOONA, আর যে বিজারিত হয় সে অ্যালকোহল তৈরি করে CH3OS। সো এ হয়েছে জারিত আর এ হয়েছে বিজারিত। সো একই জিনিস জারিত এবং বিজারিত হয়েছে, এই বিক্রিয়াকে বলা হয় ক্যানিজেরো বিক্রিয়া। ক্যানিজেরো বিক্রিয়ার সবথেকে বড় শর্ত এখানে আলফা কার্বন থাকবে না। আলফা কার্বন থাকলে আবার অ্যালডোল কনডেনসেশন হয়ে যায়। অসম্পৃক্ত যৌগ কাকে বলা হয়? কার্বন কার্বন দ্বিবন্ধন এবং কার্বন কার্বন ত্রিবন্ধন যৌগকে অসম্পৃক্ত যৌগ বলা হয়। এটা অথবা হচ্ছে ত্রিবন্ধন যদি থাকে সেটাকে আমরা অসম্পৃক্ত যৌগ বলি। এটা নিয়ে এত বেশি কথা বলার কিছু নাই। একটু নিচে নামে, দেখতে খারাপ লাগছে। সবকিছুর একটা সৌন্দর্য থাকা উচিত। এবার মনে হয় ঠিক আছে। তারপরে সে মেটামেরিজম কি জিনিস? মেটামেরিজম হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ অবস্থান সমাণু। কিরকম অবস্থান সমাণু? সো আমাদের বই অনুযায়ী আসলে কি, তুমি যদি একটু ইন্টারন্যাশনাল বইগুলো পড়ো, একটু বড় সড়ো বইগুলো পড়ো, দেখবা ওরা মেটামেরিজম বলে কোনো সমাণু বলেই নাই, ওরা সবগুলোকে অবস্থান সমাণু বলছে। বাট আমাদের বই অনুযায়ী মেটামেরিজমের ডেফিনেশন কি সেটা আমি একটু বলে দিচ্ছি, যে
যেসব মূলকের যোজনী একের বেশি তাদের অবস্থান ভিন্নতার জন্য, তাদের ভিন্ন অবস্থানের জন্য যে সমাণু তৈরি হয়, ভিন্ন অবস্থানের জন্য যে সমাণু তৈরি হয়, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা মেটামেরিজম বলি। সো যে সকল মূলকের যোজনী একের বেশি, যেমন ধরো ইথার হইতে পারে, আমি যদি এটা দেখাই, দেখো এটা একটা ইথার, ওকে। এখানে এই কার্বনের আমি তোমাদেরকে স্কেলিটাল ফর্মুলা দেখাইছি, বাট বুঝবো তোমরা। এখানে দুইটা কার্বন আছে, দেখো এখানে একটা, দুইটা, এখানে একটা, এখানে একটা, দুইটা, আর এখানে এক পাশে আছে তিনটা। এটা কিন্তু কার্বন না, কিন্তু এখানে এক পাশে আছে একটা। তো আসলে কি হয়, অক্সিজেনের যোজনী কত? দুই না? সো ওর অবস্থান ভিন্ন হয়েছে, এখানে দুইটার পরে, এখানে তিনটার পরে বা একটার পরে, যাই বলো, এদেরকে মেটামেরিজম বলা হয়। বাট ইন্টারন্যাশনাল বইতে এগুলোকে কি বলছে? এগুলোকে অবস্থান সমাণু বলছে, কারণ এগুলো আসলে অবস্থান সমাণু। অর্থপ্যারা নির্দেশক কাকে বলে? অর্থপ্যারা নির্দেশক কাকে বলে তোমাদেরকে কিছুক্ষণ আগে একটা ব্যাখ্যা দিয়েছিলাম। দেখো যে সক্রিয়কারী মূলক কাকে বলে, ওই যে বললাম না যে ও থাকলে, যারা বেনজিন বলায় সক্রিয়কারী যে গ্রুপগুলো আছে তারা যদি থাকে, এই বিক্রিয়াটা তাড়াতাড়ি হয়, মানে পরের প্রতিস্থাপন বিক্রিয়া তাড়াতাড়ি হয়, এবং তারা অর্থ এবং প্যারা অবস্থানে আসে, এই জন্য ওদেরকে অর্থপ্যারা নির্দেশক বলা হয়। অর্থাৎ আমি একটু তোমাদেরকে যদি ডেফিনেশন আকারে লিখে দিই, তাহলে খুব সহজে বুঝতে পারবা। সো অর্থপ্যারা নির্দেশক হচ্ছে সক্রিয়কারী গ্রুপগুলো, সক্রিয়কারী গ্রুপগুলো বলয়ে থাকলে নতুন প্রতিস্থাপক অর্থ এবং প্যারা অবস্থানে যুক্ত হয়। অর্থ ও প্যারা অবস্থানে যুক্ত হয়, ওকে, অবস্থানে যুক্ত হয়। এজন্য সক্রিয়কারী গ্রুপ সমূহকে, সক্রিয়কারী গ্রুপদেরকে অর্থপ্যারা নির্দেশক বলা হয়, অর্থপ্যারা নির্দেশক বলে। আর যারা নিষ্ক্রিয়কারী তারা মেটা নির্দেশক হয়। আচ্ছা, এটা তোমাদেরকে যদি এক্সাম্পল দিই, এক্সাম্পলটা আমি একটু উপরে লিখছি। ধরো এটা আছে তোমার কাছে, বেনজিনের সাথে আছে হচ্ছে OH। সো তুমি এটাকে ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া করলা, CH3Cl, যা যা লাগবে তুমি সবই দিলা, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, ড্রাই কন্ডিশন সবই তুমি দিচ্ছ। সো OH কি? সক্রিয়কারী গ্রুপ। এই সক্রিয়কারী গ্রুপ হওয়ার জন্য নতুন যে মিথাইলটা, এটা অর্থ অবস্থানে আসবে এবং প্যারা অবস্থানে আসবে। সো এখানে তৈরি হবে আসলে ক্রিসল তৈরি হয়। তো একটা হচ্ছে অর্থ ক্রিসল, এখানে OH, এখানে CH3, আর এখানে তৈরি হয় প্যারা ক্রিসল, এখানে OH, এখানে CH3। দ্যাটস ইট। পরেটা আসি, অ্যাসিটাইলেশন কি? অ্যাসিটাইলেশন হচ্ছে, তোমরা পড়ছো না যে ফ্রিডেল-ক্রাফট একটা হচ্ছে অ্যালকাইলেশন আর ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন, ওকে। এই কনসেপ্টটুকু তোমাদের কিন্তু দরকার। তো অ্যাসিটাইল গ্রুপটা আসলে কি, মানে তোমাকে আসলে অ্যাসিটাইল গ্রুপটা বুঝতে হবে। এটা হচ্ছে অ্যাসিটাইল গ্রুপ, আর এখানে হচ্ছে CO, এটাকে অ্যাসিটাইল গ্রুপ বলা হয়। সো কোনো একটা যৌগে এই অ্যাসিটাইল গ্রুপটাকে অ্যাড করে বলা হয় অ্যাসিটাইলেশন। সো কোনো একটা যৌগে কিভাবে অ্যাড করা যায়, যেমন তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিই। ধরো তোমার কাছে এটা আছে, এখানে ধরো হচ্ছে বেনজিন নিলাম, আর এখানে কি আসলো, আর CO, এখানে হচ্ছে Cl। এই অ্যাসিটাইল গ্রুপটাকে অ্যাসাইল গ্রুপও বলা হয়। তো তুমি যদি এখানে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড নাও, AlCl3, তখন এখানে তৈরি হয় হচ্ছে বেনজিন, আর এখানে হচ্ছে CO, এখানে হচ্ছে R প্লাস এখানে HCl তৈরি হয়, ওকে।
তাহলে অ্যাসিটাইলেশন গ্রুপ মানে অ্যাসিটাইলেশনের যদি ডেফিনেশন দিই, ডেফিনেশন হচ্ছে জৈব যৌগে অ্যাসিটাইল মূলক অ্যাড করা। ওকে, জৈব যৌগে অ্যাসিটাইল মূলক যুক্ত করা, এটাকে আমরা অ্যাসিটাইলেশন বলি। আচ্ছা, তো আশা করি এই 35টা জ্ঞানমূলক প্রশ্ন তুমি যদি ভালো মতো পড়ো, জৈব যৌগের জ্ঞানমূলক প্রশ্ন তোমার কলেজ পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা এখান থেকে এর বাইরে কিছু আসবে না ইনশাল্লাহ। সো ঠিকঠাক মতো পড়ে যেও, নোট করে যেও। ভালো থেকো সবাই। নেক্সট সেশন মানে অনুধাবন সেশনে সবার সঙ্গে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ সবাইকে।